জার্মান কালচারাল সেন্টারে ছবির এক্সিবিশন। সুভেনিয়ারে লেখা সানরাইজ 71, 50টি নানান মাপের ছবি। মীরা সুভেনিয়ার হাতে ক্লান্ত ভঙ্গিতে হাঁটছে। মীরার দূর সম্পর্কের খালাতো ভাই মঈন তার সঙ্গে আছে। লোকজন ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে মঈনের দিকে। তাকে পুরোপুরি বিদেশি বলে মনে হচ্ছে। মঈন প্রায় 6 ফুটের মতো লম্বা। মাথার বেশিরভাগ চুল সাদা হওয়ায় চুলে লালচে কালো রং দিয়েছে। লাল চুলের ধবধবে ফর্সা একজন মানুষ। গায়ে পায়জামা পাঞ্জাবি, পাঞ্জাবির উপর কাজ করা গাঢ় লাল রঙের চাদর। এমন চাদর পরতে যথেষ্ট সাহস লাগে। মঈনের সাহসের কোনো অভাব নেই। তার বয়স 45 পার হয়ে গেছে। চোখের কোল ঈষৎ ফোলা, এছাড়া চেহারায় বয়সের কোনো ছাপ নেই। মীরার সঙ্গে মঈনের দেখা 11 বছর পর। 11 বছর আগে এক মেঘলা দুপুরে মীরার মনে হয়েছিল এই মানুষটিকে ছাড়া বেঁচে থাকার কোনো মানে হয় না। এই মানুষটি আছে বলেই পৃথিবী আছে, চন্দ্র সূর্য আছে। এই মানুষটি পৃথিবীতে আছে বলেই পৃথিবী এত সুন্দর। মঈন বেশ উঁচু গলায় বলল, ইন্টারেস্টিং। তার আশপাশে যারা ছিল সবাই তাকালো। মঈন মীরার চোখে চোখ রেখে বলল, 71-এর স্বাধীনতা যুদ্ধ নিয়ে ছবি, অথচ সব ছবির ক্যাপশন ইংরেজিতে। মজার ব্যাপার না মীরা? মীরা কিছু বলল না। মঈন আগের মতোই উঁচু গলায় বলল, আমি এই 1 মাসে 3টা ছবির এক্সিবিশন দেখলাম। 3টাতেই দেখি ছবির ক্যাপশন ইংরেজিতে। সম্ভবত আর্টিস্টরা তাদের ছবির জন্য বাংলা ভাষাকে যোগ্য মনে করে না। মীরা বলল, চুপ করুন তো, আপনাকে নিয়ে কোথাও যাওয়াই মুশকিল। আর্টিস্টদের নিশ্চয়ই কোনো যুক্তি আছে। আপনার যুক্তি গ্রহণ করা যায়। তাহলে আরেকটা কথা শুনে যান। সুভেনিয়ারে ইংরেজির পাশাপাশি বাংলায়ও কিন্তু ছবির নাম দেয়া আছে। আমাকে আক্রমণ করার সুযোগ পেয়ে আপনি এতই উল্লসিত ছিলেন যে ব্যাপারটা লক্ষ্যই করেননি। সরি। আপনাদের মতো লোকজন যারা সারা জীবন বাইরে থাকে, মাঝে মাঝে কিছুদিনের জন্য দেশে আসে এবং দেশের প্রতি, বাংলা ভাষার প্রতি মমতায় অসম্ভব কাতর হয়ে পড়ে, তাদেরকে আমি কি মনে করি জানতে চান? না, জানতে চাই না। এই জানাটা আমার জন্য আনন্দজনক হবে না, তা বুঝতে পারছি। জানতে না চাইলে বলবো না। ছবি কি সত্যি সত্যি কিনবেন না চাল দেখালেন? কিনবো, সত্যি সত্যিই কিনবো। ছবির দাম 10,000 টাকা। ইউএস ডলারে আপনি $200 দিলেই হবে। বন্ধু হিসেবে এটা হলো আমার কমিশন। মঈন 2টি $100 নোট বের করল। আর্টিস্ট নিম্লিত গলায় বলল, এক্সিবিশন আরো 3 দিন চলবে। 3rd ডেতে বিকেলে যদি আসেন ছবি নিয়ে, তাহলে যেতে পারবেন, কিংবা আপনার ঠিকানা দিয়ে গেলে ছবি পাঠিয়ে দেবার ব্যবস্থা করব। আমি নিজেই আসব। চা খাবার কথা বলে বারান্দায় এনেছিলেন, চা কোথায়? চা আসছে, একটু অপেক্ষা করুন। কাউকে চায়ের কথা বলেছেন এমন শুনিনি কিন্তু। কাউকে বলিনি, তবে ব্যবস্থা করা আছে। রাস্তার ওপাশে ওই যে চায়ের দোকান দেখছেন, ওদের বলা আছে যখনই আমাকে বারান্দায় দেখবে চা নিয়ে আসবে। মঈন লক্ষ্য করল একটা বাচ্চা ছেলে 2 কাপ চা নিয়ে সত্যি সত্যি আসছে। মঈন জার্মান কালচারাল সেন্টারে গাড়ি নিয়ে এসেছিল। মীরাকে বলল, গাড়ি ছেড়ে দিয়ে রিক্সা নিয়ে নিলে কেমন হয় মীরা? রিক্সা নিয়ে খানিকক্ষণ ঘুরি, কেমন? খিদেটা ভালো মতো জমুক, তারপর কোনো একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া যাবে। এখন বাজে মাত্র 12টা 10। 1টা-1:30টার দিকে খাওয়া দাওয়া করব, কেমন? আজ বাদ দিলে কেমন হয়? কেন জানি ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। ভালো না লাগলে অবশ্য প্রোগ্রাম বাতিল করে দিতে হবে, তবে দ্বিতীয়বার আর এই প্রোগ্রাম করা সম্ভব হবে বলে মনে হয় না। 9 তারিখ আমি চলে যাচ্ছি। টিকিট পেয়ে গেছেন? ইয়েস মাই ফেয়ার লেডি। বেশ, তাহলে চলুন,
রিক্সা করে খানিকক্ষণ ঘুরি। রিক্সায় উঠতে উঠতে মইন বলল, তুমি খানিকটা অনিচ্ছা নিয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নেই, অনিচ্ছা দূর হয়ে যাবে। আমি একজন ভালো কোম্পানিয়ান, আশা করি তা স্বীকার করো। জি, স্বীকার করি। একসময় আমার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতে, এটাও বোধহয় ভুল না। না, ভুল না, অপেক্ষা করতাম। যখন ক্লাস 10-এ পড়তাম তখন আপনাকে দেবতার মতো মনে হতো। এখন মনে হয় না? না, হয় না। এখন কি মনে হয়? এখন সাধারণ একজন মানুষ বলে মনে হয়। সাধারণ? হ্যাঁ, সাধারণ এবং একটু বোকা। মইন বিস্মিত হয়ে বলল, বোকা? এই প্রথম কেউ আমাকে বোকা বলল। মীরা সহজভাবে বলল, আমিই বুঝি প্রথম বললাম। আমার ধারণা ছিল আমার আগেও আরো কেউ বলেছে। না, বলেনি। তুমি কি কারণে আমাকে বোকা বলেছ একটু ব্যাখ্যা করো তো। আপনার মধ্যে একটা লোক দেখানো ব্যাপার আছে, প্রবলভাবেই আছে। আপনার মেধার একটি বড় অংশ আপনি ব্যয় করেন কিভাবে লোকদের ইমপ্রেস করবেন তার কায়দা কানুন বের করার জন্য। এই যে আর্ট গ্যালারিতে নাটকটা করার চেষ্টা করলেন, তার পিছনে একই জিনিস কাজ করেছে। এই যে গাড়ি ছেড়ে দিয়ে রিক্সা নিলেন, তার পিছনেও আমাকে ইমপ্রেস করার ব্যাপার আছে, আছে না? আপনি নিশ্চয়ই ভাবছেন এই কাণ্ডটা করার ফলে আমি ভাবব মানুষটা সাধারণ 8-10টা মানুষের মতো না। মইন বলল, আমি কি সিগারেট ধরাতে পারি? পারেন। আশা করি ধোঁয়ায় তোমার অসুবিধা হবে না। না, হবে না। মইন সিগারেট ধরাতে ধরাতে বলল, তুমি অসম্ভব স্মার্ট হয়েছ, ভেরি ভেরি স্মার্ট। আপনি কি ভেবেছিলেন এখনো আমি ক্লাস 10-এর ছাত্রী? তা ভাবিনি। তবে তবে কি, এইরকম স্মার্টনেসও আশা করিনি। স্মার্টনেসের সঙ্গে সঙ্গে খানিকটা কাঠিন্যও চরিত্রে চলে এসেছে। আই লাইক ইট। হাসছো কেন মীরা? আই লাইক ইট শুনে হাসলাম। মনে আছে আপনি প্রায়ই আই লাইক ইট বলতেন? বলতাম নাকি? আমার মনে নেই। রিক্সায় ঘুরতে ভালো লাগছে না, চলো কোথাও গিয়ে বসি। রিক্সায় কথা বলে আরাম পাওয়া যায় না, মুখ দেখা যায় না, তাকিয়ে থাকতে হয় রিক্সাওয়ালার পিঠের দিকে। মীরা বলল, আমার কিন্তু রিক্সায় ঘুরতে ভালোই লাগছে। মাথা ধরেছিল, মাথা ধরাটা এখন গেছে। তাহলে চলো খানিকক্ষণ ঘুরি। এক কাজ করি, রিক্সা করেই গুলশানে যাই। গুলশানে সি ফুডের ভালো রেস্টুরেন্ট আছে, লবস্টার খাওয়া যাবে। মীরা কিছু বলল না। মইন খুব সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে মীরার হাঁটুতে হাত রেখেছে। তার মনে কোনো দ্বিধা, কোনো সংকোচ নেই। মীরাও কোনো রকম অস্বস্তি বোধ করছে না। মীরা, জি? আমার রিক্সা নেবার পেছনে যে যুক্তি তুমি দিয়েছ তা পুরোপুরি ঠিক না। রিক্সার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ঘনিষ্ঠ হয়ে বসার সুযোগ পাওয়া। এই যে আমি আমার বাঁ হাত তোমার হাঁটুতে রাখলাম, এটাও খুব অস্বাভাবিক লাগছে না তোমার কাছে? কারণ আমার এই হাত রাখার জায়গা নেই। আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসার কোনো বাসনা কি কখনো আপনার মধ্যে ছিল? মইন বলল, ছিল না। যখন তোমার সঙ্গে পরিচয় হয়েছিল তখন তুমি ছিলে নিতান্তই বালিকা। অদ্ভুত অদ্ভুত সব চিন্তা ভাবনায় তোমার মাথাটা ছিল ঠাসা। তাছাড়া আমার প্রতি তোমার আগ্রহ ছিল এতই প্রবল, এতই তীব্র যে আমার আগ্রহ অপ্রয়োজনীয় ছিল। এতদিন পর আপনারই বা হঠাৎ ঘনিষ্ঠ হয়ে বসার ইচ্ছা হলো কেন? জানি না, বয়স হয়েছে বলেই হয়তো। অবশ্য তুমি কিন্তু অনেক সুন্দর হয়েছ। বালিকা বয়সে তোমার চেহারায় দিশাহারা দিশাহারা ব্যাপার ছিল, তাতে তোমাকে খানিকটা হলেও পাগলের মতো দেখাতো। এখন দেখাচ্ছে না? না। মীরা হালকা গলায় বলল, বালিকা বয়সে আমি দিশেহারা ছিলাম না। আমাকে তীব্রভাবে আকর্ষণ করার জন্য আপনি ছিলেন। এখন আমি দিশাহারা। দিশাহারা হলেও চেহারায় কিন্তু তার ছাপ নেই।
এখন তোমার কথা বলো। আমি সিগারেট ধরিয়ে সিগারেট টানবো, তুমি কথা বলতে থাকবে, আমি শুনবো। একসময় আমি কথা বলতাম, তুমি হা করে শুনতে। এখন তুমি বলবে, আমি শুনবো। রিক্সাওয়ালাও তো শুনবে। শুনুক, ক্ষতি কি? তার সঙ্গে দ্বিতীয়বার দেখা হবার সম্ভাবনা খুবই কম, হলেও কিছু যায় আসে না। অবশ্য তুমি ইংরেজিতেও বলতে পারো। আমার বলার মতো কিছু নেই। বিয়ে করছো সেই খবর পেয়েছিলাম। পাওয়ারই তো কথা, আমি আপনাকে চিঠি দিয়ে জানিয়েছিলাম। তোমার একটি বাচ্চা মারা গেছে, এই খবর কিন্তু জানাওনি। দেশে এসে শুনলাম। মাই ডিপেস্ট সিম্প্যাথি। মীরা কিছু বলল না। মুখের উপর সরাসরি রোদ এসে পড়েছে, কপাল বিড়বিড় করছে। মীরা। জি। তোমার ম্যারেজ ব্রেকডাউন করলো কেন বলো তো? আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছি, কেউ স্পেসিফিকলি কিছু বলতে পারে না। তোমার বড় ভাই জালাল সাহেবকেও জিজ্ঞেস করেছিলাম, উনিও কিছু বলতে পারেনি। শুধু বলেছেন লোকটা গাধা টাইপের, তাকে মানুষ বলা যায় না, সে হচ্ছে ফার্নিচারের মতো। সত্যি? খানিকটা সত্যি। তোমার মতো বুদ্ধিমতী মেয়ে জেনে শুনে একটা ফার্নিচার বিয়ে করবে? আমি বুদ্ধিমতী না। বুদ্ধিমতী হলে আপনার জন্য এমন পাগল হতাম না। এক সময় আমার জন্য পাগল হয়েছিলে, তার জন্য এখন কি তুমি রিপেন্টেড? না, রিপেন্টেড না। আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল এটা, আর আমার কথা বলতে আসলে ইচ্ছেই করছে না। আমি এখন চুপ করে থাকবো। মীরা সত্যি সত্যি চুপ করে গেল। রেস্টুরেন্টেও তেমন কিছু বলল না। মঈন হড়বড় করে অনেক কথা বলে যেতে লাগলো। মীরার কেন জানি মনে হয়েছিল মঈনের গল্প এখন আর তাকে আকর্ষণ করবে না। দেখা গেল তা নয়। 11 বছর পরেও মঈনের গল্প শুনতে তার ভালোই লাগছে। শুধু ভালো না, অসম্ভব ভালো লাগছে। তার কারণ কি? বালিকা বয়সের তীব্র আবেগের স্মৃতির কারণে? এই আবেগের একটি অংশ কি এখনো রয়ে গেছে? বুঝলে মীরা, যদিও তুমি আমাকে 8 ঘন্টা আগে বোকা বলেছ, আমি কিন্তু বোকা নই। কারণ আমি যুক্তি দিয়ে চারপাশের জগৎ বুঝতে চেষ্টা করি। একজন বোকা তা পারে না। আমি যদি আবেগ দিয়ে সবকিছু বিচার করতাম তাহলে হয়তো 11 বছর আগে তোমাকে বিয়ে করতাম। তার ফল খুব শুভ হতো না। আমরা কম্পেটেবল না। তেল এবং জলের মতো ঝাঁকিয়ে মেশানো যায়, কিছুক্ষণ রাখলেই কিন্তু আলাদা হয়ে যায়। আমি অনেক ভেবেচিন্তে এক আমেরিকান তরুণীকে বিয়ে করেছি। আমেরিকান তরুণীরা এশিয়ান পুরুষদের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করে, কারণ তারা জানে এশিয়ানরা বিবাহ বিচ্ছেদ জিনিসটা খারাপ চোখে দেখে। সহজে বিবাহ বিচ্ছেদে যেতে চায় না। আমেরিকান তরুণীরা সঙ্গত কারণেই স্থায়ী সম্পর্কে যেতে চায়। আমার স্ত্রী মিশেলের হোমটাউন হচ্ছে নিউ অরলিন্স। বাবা কোটিপতি, ফার্মিং করে মিলিয়নিয়ার হয়েছে। তার বিপুল অর্থের একটা অংশ আমার স্ত্রী পাবে। বিয়ের সময় এটিও আমার হিসেবে ছিল। ধনী স্ত্রীর দোষ ত্রুটি অনেকাংশে ক্ষমা করার জন্য আমি প্রস্তুত ছিলাম। অবাক হয়ে দেখলাম দোষ ত্রুটি তার কিছুই নেই। চমৎকার একটি মেয়ে, আর লাভিং অ্যান্ড কেয়ারিং ওয়াইফ। এখন আমার 3টি বাচ্চা। মিশেল তার বাচ্চাগুলোকে পাগলের মতো ভালোবাসে। আমাকে দেবতা মনে না করলেও দেবতার কাছাকাছি মনে করে, এবং আমাকে খুশি করার জন্য যা করে তাকেও পাগলামির পর্যায়ে ফেলা চলে। একটা উদাহরণ দিই তোমাকে। তোমার বোরিং লাগছে না তো মীরা? না, বোরিং লাগছে না। ঝগড়াঝাটির গল্প হলে বোরিং লাগতো। একবার মিশেল বলল, তোমার আসছে জন্মদিনে তোমাকে আমি চমৎকার একটা উপহার দেব, এত চমৎকার যে তুমি মুগ্ধ হয়ে যাবে। আমি বললাম, খুব এক্সপেন্সিভ গিফট? সে বলল, মোটেই এক্সপেন্সিভ নয়, তবে অসাধারণ। আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। জন্মদিন এসে গেল। মিশেল বলল,
তোমার জন্মদিনের উপহার হলো আমি এখন বাংলায় কথা বলতে, পড়তে এবং লিখতে পারি। তোমাকে খুশি করার জন্য আমি একটি বাঙালি পরিবারের কাছে গত ৮ মাস ধরে বাংলা শিখছি। তুমি এখন বাংলায় আমার সঙ্গে কথাও বলতে পারো। এই বলেই সে পরিষ্কার বাংলায় বলল, মঈন, আমি ভালোবাসি তোমাকে, অল্প নয়, বেশি পরিমাণে ভালোবাসি। মীরা হেসে ফেলল। হাসতে হাসতে বলল, আপনি ভাগ্যবান পুরুষ কিন্তু মঈন ভাই। আপনার স্ত্রীর ছবি কি আপনার কাছে আছে? একটু দেখান না। মিশেলের ছবি আমার কাছে নেই মীরা, থাকলে দেখাতাম। শি ইজ কোয়াইট প্রিটি। তুমি তো কিছুই খাওনি মীরা। কেন জানি খেতে ভালো লাগছে না। তুমি খুব ডিস্টার্বড না? হ্যাঁ। আমি যদি তোমার জন্য একটা চাকরি জোগাড় করে দেই তাহলে কেমন হয়? ভালোই হয়। সব মিলিয়ে ৭ থেকে ৭,৫০০ পাবে। অনেক টাকা। বড় একটা কোম্পানির পিআরও, জনসংযোগ, এসব কাজ মেয়েরা খুব ভালো পারে। আমিও ভালোই পারবো। চলুন আজ তাহলে উঠি। আর একটু বসো, আইসক্রিম খাও। খাবে আইসক্রিম? না, আমি তোমাকে ছোটখাটো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলাম এবং তার ব্যবস্থাও করেছি। অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তুমি টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো দেখো। মীরা খুব স্বাভাবিক ভঙ্গিতেই চিঠিটা নিল, দ্রুত চোখ বুলিয়ে দেখল, রেখে দিল তার হ্যান্ডব্যাগ। হালকা গলায় বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মঈন নিচু গলায় বলল, তোমার বিষয়ে আমার মনে বড় ধরনের অপরাধ বোধ আছে মীরা। তোমার জন্য সামান্য কিছু করতে চাচ্ছি অপরাধ বোধ খানিকটা হলেও কমানোর জন্য। মীরা শীতল গলায় বলল, অপরাধ বোধ কেন? মঈন চুপ করে রইল। মীরা আবার বলল, অপরাধ বোধ কি জন্য পরিষ্কার করে বলুন। থাক, বাদ দাও, চলো ওঠা যাক। মীরা উঠল না, চেয়ারে বসেই রইল। তার চোখ ছোট হয়ে এসেছে, ভুরুর কাছে ঈষৎ ঘাম, হাতের পাতলা আঙুলগুলো অল্প অল্প কাঁপছে। 11 বছর আগের এক দুপুরে এই পৃথিবী হঠাৎ তার কাছে অসহ্য বোধ হয়েছিল। হঠাৎ তার মনে হয়েছিল সে মারা যাচ্ছে। এক ধরনের অদ্ভুত কষ্ট, অদ্ভুত আনন্দ। সে চুপি চুপি তাদের কলাবাগানের ফ্ল্যাটের 3 তলায় উঠে গেল। সেই ফ্ল্যাটের দরজা সবসময় খোলা থাকে। মীরা ঘরে ঢুকে দেখল ঠান্ডা মেঝেতে আঁচল বিছিয়ে মঈন ভাইয়ের মা শুয়ে আছেন। মীরাকে ঢুকতে দেখে বললেন, আয় মা আয়, কি গরম পড়েছে দেখেছিস? শরীরের সব চর্বি ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে। মীরা কোনো মতে বলল, মঈন ভাই কোথায় খালা? তিনি ঘুম জড়ানো গলায় বললেন, আছে বোধহয় তার ঘরে, ঠান্ডা পানি চাচ্ছিল। মা, ফ্রিজ থেকে একটা পানির বোতল দিয়ে আয় তো। মীরা পানির বোতল ছাড়াই ঘরে ঢুকেছিল। সেই নির্জন ঘুম কাতর দুপুর। বারান্দায় রেলিংয়ে কাকা করে একঘেয়ে স্বরে কাক ডেকেই যাচ্ছে। মাথার উপর কর্কশ শব্দে ঘুরছে ফ্যান। মঈন ভাই উবু হয়ে কি যেন লিখছেন। কি ব্যাপার মীরা? মীরা কোনো মতে চাপা গলায় বলল, আপনাকে দেখতে এসেছি। 11 বছর আগে ওই ঘরে যা ঘটেছিল তার জন্য মীরার মনে কোনো অপরাধ বোধ নেই। সে অনেকবার ভেবেছে, নানাভাবে ভেবেছে। প্রতিবারই মনে হয়েছে তাকে যদি আবার এই জীবন নতুন করে শুরু করার সুযোগ দেওয়া হয়, সে এই ভুল আবারও করবে, আগ্রহ ও আনন্দ নিয়েই করবে। মীরা বাসায় ফিরল সন্ধ্যায়। মীরার ভাবি বললেন, জাহানারা নামে একটা মেয়ে টেলিফোন করেছিল, বলল মঞ্জুর খুব অসুস্থ, হাসপাতালে আছে। মীরা বলল, ও আচ্ছা। দেখতে যেতে চাও? আজ আর যাব না, প্রচন্ড মাথা ধরেছে। জাহানারা মেয়েটা কে? 3 বার টেলিফোন করেছে। ওর অফিসে কাজ করে, টাইপিস্ট।
বলেছে রাত 8টার পর আবার টেলিফোন করবে। আমাকে চাইলে বলবে আমি বাসায় নেই। মীরা তার ঘরে ঢুকে সুইচে হাত দিয়ে শক খেল। সুইচ ঠিক করা হয়নি। গত 2 দিন ধরে তার ঘরের সুইচ নষ্ট, বাতি জ্বলছে না। দিনের বেলা সমস্যা হয় না, রাতে অন্ধকার ঘরে ঢুকতে হয়। মশারি ফেলতে হয় অন্ধকারে। দরজা জানালা বন্ধ করে বিছানায় ওঠার পর চারপাশের অন্ধকার ভয়াবহ লাগে তার। এক বিন্দু আলোর জন্য প্রাণ ছটফট করতে থাকে। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে চোখ বন্ধ করে কল্পনায় আলো ঝলমল দিন দেখা। ভাগ্যিস কল্পনা করার এমন অসাধারণ ক্ষমতা দিয়ে মানুষকে পাঠানো হয়েছিল। মীরা মীরা চমকে পেছনে তাকালো। অন্ধকারে মানুষ খুব সহজেই চমকায়। তাছাড়া কাপড়ের অদ্ভুত একজোড়া স্যান্ডেল পরে জালালউদ্দিন আজকাল নিঃশব্দে হাঁটা শুরু করেছেন। আচমকা উপস্থিত হন, চিকন গলায় মীরা বলে এমনভাবে ডাকেন যে কেঁপে উঠতে হয়। তোর ঘরের সুইচ আজও ঠিক করা হয়নি। অবশ্য দোষটা আমার, আমি ইলেকট্রিশিয়ানকে খবর দিতে ভুলে গেছি। মীরা বলল, নো প্রবলেম। একটা টেবিল ল্যাম্প লাগিয়ে দিয়ে গেছি, দেখ তো জ্বলে কিনা। টেবিল ল্যাম্প জ্বলে কিনা তা দেখার জন্য এত রাতে ভাইয়া তার ঘরে আসবে এটা মীরা আশা করে না। নিশ্চয়ই কিছু বলার আছে, এমন কোনো বিষয় যা সহজভাবে বলা যায় না, যার জন্য অজুহাত তৈরি করে ঘরে আসতে হয়। মীরা, ল্যাম্পটা কি জ্বলছে? এটার সুইচটাও খারাপ, খুব জোরে চাপ দে। জ্বলছে? হুম। ভাইয়া এসো, ঘরে এসো। জালালউদ্দিন বললেন, রাত 10:30 বাজে, এখন তোর ঘরে ঢুকে কি করব? তুই ঘুমাতে যা, আমিও ঘুমাবো। তোমার যদি কিছু বলার থাকে বলো। জালালউদ্দিন বিস্মিত হয়ে বললেন, আমার আবার কি বলার থাকবে? তুই কি কিছু বলতে চাস? না। তাহলে ঘুমিয়ে পড়। ও, আরেকটা কথা, চাকরির জন্য তোর ছোটাছুটি করার কোনো দরকার নেই। মাসে মাসে তোকে যে হাত খরচ দেই সেটা সামনের মাস থেকে ডাবল করে দেব। কোনো দরকার নেই ভাইয়া, চাকরি একটা পেয়েছি। সে কি? তোমাকে বলেছিলাম না, একজন স্মার্ট এবং ইন্টেলিজেন্ট তরুণীর চাকরি পাওয়া খুবই সহজ। বেতন কত? বেতন কত, কি চাকরি, সবই বলবো। আগে জয়েন করে নেই। তোমার পিঠের ব্যথার অবস্থা কি? ব্যথা এখন নেই। স্ট্রেঞ্জ ব্যাপার কি জানিস, ব্যথাটা দিনে থাকে, রাতে থাকে না। তুই তো সবকিছুতেই একটা যুক্তি দাঁড় করিয়ে ফেলিস। এই ব্যাপারে তোর যুক্তি কি? কোনো যুক্তি নেই, তুমি ঘুমোতে যাও, আমার খুব ঘুম পাচ্ছে। তবে তোমার যদি বিশেষ কিছু বলার থাকে তাহলে ভেতরে আসো। আমার ধারণা তুমি কিছু বলতে চাও। আমার ঘরের টেবিল ল্যাম্পটা জ্বলে কিনা সেই খোঁজে তুমি আসবে, এটা বিশ্বাসযোগ্য নয়। জালালউদ্দিন বিরক্ত গলায় বললেন, তোর সবচেয়ে বড় সমস্যা কি জানিস? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোর ধারণা তুই সবকিছু বুঝে ফেলিস। যেখানে বোঝার কিছু নেই সেখানেও তুই এ থেকে জেড পর্যন্ত বুঝে ফেলছিস। রাগ করছো কেন? রাগ করছি না, সত্যি সত্যি টেবিল ল্যাম্প জ্বলে কিনা দেখতে এসেছিলাম। তুই তারও একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেললি। তুমি যে প্রচন্ড রাগ করছো তার থেকেই প্রমাণিত হচ্ছে যে আমার ব্যাখ্যা ঠিক আছে। ব্যাখ্যা ভুল হলে মোটেই রাগ করতে না। তুই তোর ব্যাখ্যা নিয়ে থাক, আমি ঘুমাতে যাচ্ছি। যে কাপড়ের স্যান্ডেলে তিনি নিঃশব্দে হাঁটেন সেই স্যান্ডেলেই তিনি শব্দ করে হেঁটে নিজের ঘরের শোবার দিকে চলে গেলেন। রাগে তার গা জ্বলে যাচ্ছে, কারণ মীরার কথা সত্যি। তিনি আসলেই মীরার সঙ্গে জরুরি কিছু বিষয় নিয়ে আলাপ করতে এসেছিলেন। তিনি বলতে এসেছিলেন মীরা যেন মঞ্জুরের সঙ্গে দেখা করার জন্য হাসপাতালে না যায়। অসুখ অবস্থায় মানুষের মাথা ঠিক থাকে না, মঞ্জুরেরও মাথার ঠিক নেই। সে আবোল তাবোল অনেক কিছু বলে ফেলতে পারে। এইসব শুনে মীরার যদি মনে হয় ডিভোর্স নেওয়া ঠিক হয়নি তাহলেই সর্বনাশ। সম্পর্ক ছেদের পরের 1 মাস খুবই সর্বনেশে মাস। এই 1 মাস কেটে যাওয়া সম্পর্কের জন্য মন হাহা করতে থাকে। তিনি নিজের চোখে বন্ধু ফজলুকে দেখেছেন। স্বামী স্ত্রীতে দিন রাত ঝগড়া, কিছুতেই বনিবনা হয় না।
ফজলু উত্তরে গেলে তার স্ত্রী যায় দক্ষিণে। ফজলু যদি কোনো ব্যাপারে হ্যাঁ বলে, তার স্ত্রী সঙ্গে সঙ্গে পরপর 3বার বলবে না। একসময় ফজলু বলল, তোমার সঙ্গে বাস করা সম্ভব হচ্ছে না। এই একবারই দেখা গেল তার স্ত্রীরও একই অভিমত। ডিভোর্স হয়ে গেল। ফজলু হাসতে হাসতে জালালউদ্দিনকে বলল, ভাই, বাঁচলাম। জীবন প্রায় যেতে বসেছিল। এখন নিজেকে মনে হচ্ছে মুক্ত বিহঙ্গের মতো। সেই মুক্ত বিহঙ্গকে দেখা গেল ডিভোর্সের 10 দিন পর তার স্ত্রীর বাবার বাড়ির সামনের রাস্তায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটাহাঁটি করে। মাথার চুল এলোমেলো, উদ্ভ্রান্ত দৃষ্টি, হাতে সিগারেটের প্যাকেট, একটার পর একটা সিগারেট ধরাচ্ছে, কয়েকটা টান দিয়েই ফেলে দিচ্ছে। দ্বিতীয় দিনেও একই অবস্থা। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে এলো এবং কঠিন গলায় বলল, কি চাও তুমি? ফজলু কাঁদো কাঁদো গলায় বলল, বাসায় চলো। বাসায় যাব মানে? কি বলছো তুমি? ফজলু আবারও বলল, বাসায় চলো। তোমার মাথা আগেই খারাপ ছিল, এখন তো মনে হয় আরো খারাপ হয়েছে। বাসায় কি করে যাব? পাগলের মতো কথা বলছো কেন? ফজলু একটা রিক্সা দাঁড় করালো এবং তৃতীয়বার বলল, বাসায় চলো। তার স্ত্রী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, শাড়িটা বদলে আসি। এই শাড়ি পরে যাব নাকি? এখনো তারা একসঙ্গেই আছে। 2টি বাচ্চা হয়েছে। মনের মিলের ছিটে ফোটাও নেই। ঝগড়াঝাটি 10 গুণ বেড়েছে। তা নিয়ে ফজলুর মাথা ব্যথা নেই। জালালউদ্দিনের ধারণা মীরার ব্যাপারেও তাই হবে। যদিও মীরা 8-10টা মেয়ের মতো না, বেশ খানিকটা অন্যরকম, তবু শেষ পর্যন্ত তাই হবে। বিছানায় শুয়ে কাতরাতে কাতরাতে মঞ্জুর কিছু একটা বলতেই মীরার চোখে পানি এসে যাবে। সে আর হাসপাতাল থেকে নড়বে না। সেটা একটা ভয়াবহ ব্যাপার হবে। তিনি একেবারে গোড়া থেকেই এই ছেলেটিকে বিয়ে না করার জন্য মীরাকে বলেছিলেন। মীরা তার কথা শোনেনি, কোনো রকম যুক্তিতে কান দেয়নি। আজ তার ফল মীরা কি হাতে হাতে দেখছে না? বেশি বুঝলে তার ফল তো এই হয়। জালালউদ্দিনের মতিঝিলের অফিসে একদিন মীরা এসে উপস্থিত। তিনি বললেন, ব্যাপার কি রে? মীরা বলল, তুমি কি খুব ব্যস্ত? ব্যস্ত তো বটেই, তুই চাস কি? 15 মিনিট তোমার সঙ্গে কথা বলবো। জরুরি কিছু? অবশ্যই জরুরি। বিয়ে করব বলে ঠিক করেছি। জালালউদ্দিন অসম্ভব খুশি হলেন। হাসতে হাসতে বললেন, প্রতিজ্ঞা ভঙ্গ হলো? চিরকুমারী থাকবো, নিজের মতো থাকবো, ওই পোকাগুলো মাথা থেকে নেমেছে? হ্যাঁ, নেমেছে। ছেলেটা কে? আমি চিনি? না, তুমি চেনো না। আমি নিজেও চিনি না। আমি নিজেও চিনি না মানে? তোর সঙ্গে পরিচয় নেই? পরিচয় আছে। পরিচয় থাকলেও তো সবাইকে চেনা যায় না। ওই এইরকম। ছেলেটা সম্পর্কে বলতো শুনি। নাম হচ্ছে মঞ্জুর। নাম যাই হোক, ছেলেটা কি করে? পড়াশোনা কি? হুম, মোটামুটি ধরনের একটা চাকরি করে, প্রাইভেট ফার্মে। পড়াশোনা কি জিজ্ঞেস করিনি। বিএ পাস নিশ্চয়ই। পরিচয় কত দিনের? খুব বেশি হলে 2 মাস। ফ্যামিলির অবস্থা কি? ফ্যামিলিই নেই আর ফ্যামিলির অবস্থা? ফ্যামিলি নেই মানে? বাবা মা ভাই বোন কিছুই নেই। মা মারা গেছেন 2 বছর বয়সে, বাবা 16 বছর বয়সে। সে কি? মীরা খুব শান্ত গলায় বলল, এই ব্যাপারটাই আমাকে খুব আকর্ষণ করেছে। ভালোবাসাহীন পৃথিবীতে সে মানুষ হয়েছে। অতি প্রিয়জন সে কাউকে কখনো পায়নি, এই প্রথম পাবে। প্রবল আবেগ ও ভালোবাসায় সে বাকি জীবনটা আচ্ছন্ন হয়ে থাকবে। জালালউদ্দিন ভুরু কুঁচকে বললেন, উল্টোটাও তো হতে পারে। ভালোবাসা কি এই ছেলে জানেই না। ভালোবাসবে কি? না জানলে তো ভাইয়া আরো ভালো। আমি তাকে ভালোবাসা শেখাবো। জালালউদ্দিন চিন্তিত মুখে বললেন, তোর ব্যাপার কোনোটাই আমার কখনো পছন্দ হয়নি। এটিও হচ্ছে না। আরো ভালো মতো আলোচনা করব। তুই চা খাবি? খাবো।
চা খেতে খেতে তুমি কি ছেলেটির সঙ্গে কথা বলবে? ওকে নিয়ে এসেছি। নিয়ে এসেছিস? হুম, বারান্দায় দাঁড় করিয়ে রেখেছি। ঠিক করে রেখেছি চা খাবার সময় তাকে ডাকবো। চা খাওয়া শেষ হওয়া মাত্র বিদায় করে দেব। তোমার সঙ্গে আরো খানিকক্ষণ কথা বলবো। তুমি ছেলেটিকে দেখার পর কি মনে করছো তা শুনবো। দেখার আগেই বলছি আমার পছন্দ না। মীরা মানিব্যাগ থেকে মুখ বন্ধ একটা খাম বের করে ভাইয়ের হাতে দিয়ে হালকা গলায় বলল, ছেলেটিকে দেখার পর, তার সঙ্গে কথা বলার পর তুমি যা বলবে তা আমি লিখে এনেছি। তুমি দেখবে কেমন অক্ষরে অক্ষরে মিলে যায়। খামটা এখন খুলবে না ভাইয়া। জালালউদ্দিন খাম হাতে বসে রইলেন। মীরা বারান্দা থেকে মঞ্জুরকে নিয়ে এলো। তিনি ছেলেটির মধ্যে এমন কিছুই পেলেন না যা দেখে খুব উৎসাহিত বোধ করা যায়। গায়ে চকলেট রঙের হাফ হাওয়াই শার্ট, ধবধবে সাদা প্যান্টের উপর ভালোই দেখাচ্ছে। চুল আঁচড়ানো, চেহারা মোটামুটি। চোখে মুখে এক ধরনের অনাগ্রহ যা এই বয়সী ছেলেদের মধ্যে তেমন দেখা যায় না। জালালউদ্দিন লক্ষ্য করলেন ছেলেটি তাকে ঠিক পাত্তা দিচ্ছে না। ইচ্ছাকৃতভাবে সে যেটা করছে তাও হয়তো না, তার স্বভাবই হয়তো এরকম। তিনি বসতে বলার আগেই সে চেয়ার টেনে বসল। তিনি যখন বললেন চা না কফি, সে বলল কিছু খেতে ইচ্ছা করছে না। জালালউদ্দিন যখন সিগারেট বের করে বললেন চলবে, সে কোনো কথা না বলে সিগারেট নিল। যে মেয়েটিকে সে বিয়ে করতে যাচ্ছে তার ভাইয়ের কাছ থেকে এরকম সহজভাবে সিগারেট নেওয়া যায় না, সামাজিক কিছু ব্যাপার আছে। মীরা বলল, ভাইয়া, এর নাম মঞ্জুর। তিনি শুকনো গলায় বললেন, শুধু মঞ্জুর? আগে পেছনে কিছু নেই? আহম্মদ বা মোহাম্মদ? মঞ্জুর বলল, জি না। সে কি? মঞ্জুর বলল, বাবা ডাকনাম রাখার সুযোগ পেয়েছিলেন, ভালো নাম রাখার সুযোগ পাননি। আমার ডাকনাম মঞ্জু। স্কুলের খাতাতে আমার নাম ছিল মঞ্জু। এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় হেড স্যার বললেন, মঞ্জু নাম তো দেয়া যায় না, এটাকে মঞ্জুর করে দেই। মঞ্জুর হোসেন। হোসেন আমার খুবই অপছন্দ, কিন্তু তা বলতে পারলাম না, কারণ হেড স্যারকে খুব ভয় পেতাম। তাহলে তো আপনার নাম মঞ্জুর হোসেন, মঞ্জুর বলছেন কেন? অ্যাডমিট কার্ড যখন আসলো তখন দেখা গেল হেড স্যার আমার নামের শেষে হোসেন দিতে ভুলে গেছেন। আমার আগে যে ছিল জহির আহমদ, তার নামের শেষে হোসেন লাগিয়ে দিয়েছেন। সেই বেচারার নাম এখন জহির আহমদ হোসেন। জালালউদ্দিন ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। গল্পটা তার খুব বিশ্বাসযোগ্য মনে হলো না। একদল মানুষ আছে যাদের ভাণ্ডারে এরকম গোটা 5 গল্প থাকে। গল্পগুলো বলে তারা প্রমাণ করে যে লোকজনকে মুগ্ধ করছে। সবাই ভাবে, বাহ, বেশ, এই লোকটা রসিক তো। কিন্তু রস যে এই 5টিতেই সীমাবদ্ধ তা তারা জানতে পারে না। এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের একজন মায়াবতীর 7ম পর্ব। আশা করি সঙ্গে ছিলেন আমার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।